আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো গাইস, আপনারা কি রোমান্স টাইপের, অ্যাকশন টাইপের এবং থ্রিলার টাইপের স্টোরি খুঁজতেছেন? তাহলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই স্টোরিটা আপনার জন্য। আপনারা যদি এই স্টোরিটা শুনেন তাহলে আপনারা সব রকম ভাইব পেয়ে যাবেন। তো আমি কথা দিচ্ছি, আপনারা যদি এই স্টোরিটা শুনতে থাকেন তাহলে এই স্টোরিটার ভিতরে ডুবে যাবেন। যদিও ফার্স্ট দিকে একটু বোরিং আছে, কিন্তু গল্পটা যত এগোই ততটা আপনাদের তার দিকে আকৃষ্ট করে নেবে। তো চলুন বেশি কথা না বলে আজকের স্টোরিটা শুরু করা যাক। ভার্সিটিতে ঢুকে মাথা নিচু করে হাঁটছিল রাশমিক, আর হয়তো নিজের কালো অতীত নিয়ে ভাবছিল। হঠাৎ কেউ একজন ওকে পিছন থেকে ডাক দিল। ও পিছনে তাকিয়ে দেখে এক জায়গায় অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্য থেকেই একজন তাকে ডাকছে। ও ধীর পায়ে তাদের দিকে এগিয়ে গেল। ওদের কাছে গেলে একটা ছেলে ওকে উদ্দেশ্য করে বলল, এতক্ষণ ধরে ডাকছি, কথা কানে যায় না? রাশমিক কিছুটা ধীর গলায় উত্তর দিল, সরি, শুনতে পাইনি। রাশমিকের কথার প্রতি উত্তরে অন্য আরেকটা ছেলে হাসতে হাসতে বলে উঠল, কেন বাবা, কান কেটে কি পকেটে রেখে দিয়েছো? রাশমিক আবারও বলল, কোনো কাজ আছে কি? আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ওলে লে, ছেলেটার কি তার নাকি ক্লাসে দেরি হয়ে যাচ্ছে? ভার্সিটিতে কি নতুন? জি। ভার্সিটিতে বড় ভাই দেখলে যে সালাম দিতে হয়, জানো না? সরি, চিনতে পারিনি। ভুল যখন করছো তখন তার খেসারত তো দিতেই হবে। মানে? ওদের মধ্যে থেকে অন্য একটা ছেলে কিছুটা সামনে এগিয়ে এসে একটা মেয়ের দিকে হাত দিয়ে ইশারা করে বলল, ওই যে একটা মেয়ে দেখতে পাচ্ছিস, ওকে গিয়ে এই চিঠিটা দিবি। আচ্ছা ঠিক আছে, চিঠিটা দিন। ছেলেটার হাত থেকে চিঠিটা নিয়ে রাশমিক ধীরে ধীরে এগিয়ে গেল মেয়েটির দিকে। মেয়েটির কাছে গিয়ে ও তাকে পিছন থেকে ডাক দিল, হ্যালো আপু, শুনছেন? রাশমিকের ডাকে মেয়েটি সাড়া দিয়ে ওর দিকে ঘুরে উত্তর দিল, হ্যাঁ বলুন। রাশমিক চিঠিটা মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন। মেয়েটি রাশমিকের হাত থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করলো, এবং পড়া শেষ হবার সাথে সাথে ও রাশমিকের গালে সজোরে একটা থাপ্পড় মারলো এবং বলল, তোর সাহস কি করে হয় আমাকে এসব কথা বলার? তুই চিনিস আমি কে? পুরো শহর যার ভয়ে কাঁপে, তাকে তুই এইসব কথা বলিস? দাঁড়া, আজকে তোকে আমি মেরেই ফেলবো। তারপর মেয়েটি তার পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কল করলো, আর রাশমিক মেয়েটার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ক্লাসের দিকে পা বাড়ালো। ক্লাসে অন্যমনস্ক হয়ে বসে আছে রাশমিক। কখন যে স্যার এসে পড়েছে সেটা সে বুঝতেই পারেনি। হঠাৎ স্যারের ডাকে ধ্যান ভাঙলো রাশমিকের। স্যার হাত দিয়ে ওদিকে ইশারা করে বলল, এই ছেলে, এই তুমি দাঁড়াও। রাশমিক বসা থেকে দাঁড়িয়ে উত্তর দিল, জি স্যার। তোমাকে আজ প্রথম দেখলাম ক্লাসে। ভার্সিটিতে কি নতুন নাকি? জি স্যার। আগে কোন ভার্সিটিতে ছিলে? ঢাকা ভার্সিটিতে। রাশমিকের কথার প্রতি উত্তরে স্যার কিছুটা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, ঢাকা ভার্সিটি ছেড়ে এই ভার্সিটিতে এলে যে? কিছু ব্যক্তিগত সমস্যার কারণে। ঠিক আছে, বসো আর ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা। ক্লাস শেষ হলে রুম থেকে বেরিয়ে মাথা নিচু করে হেঁটে চলছে রাশমিক। গন্তব্য তার বাসা। হঠাৎ কেউ একজন এসে রাশমিকের কলার চেপে ধরলো। রাশমিক সামনে তাকিয়ে দেখে তখনকার সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। মেয়েটি হাত দিয়ে ইশারা করলে অনেকগুলো ছেলে এসে রাশমিককে ঘিরে ধরলো। সবার হাতেই একটা একটা করে হকি স্টিক আছে, আবার কারো কারো হাতে আছে সুইচ গিয়ার, কিন্তু তা নিয়ে রাশমিকের কোনো ভ্রুক্ষেপ নেই। মেয়েটি ধীর পায়ে হেঁটে রাশমিকের সামনে এসে বলল, এই তোর এত সাহস আছে কোথা থেকে, হ্যাঁ? তখন আমার অনুমতি না নিয়ে তুই চলে গেছিলি কেন? রাশমিক স্বাভাবিক গলায় উত্তর দিল, আমার ক্লাসের জন্য রেডি হয়ে যাচ্ছিল, তাই চলে গেছিলাম। রাখ তোর ক্লাস। চিনিস আমি কে? না, চিনি না। কে আপনি? ডার্ক কুইনের নাম শুনছিস কখনো? হ্যাঁ শুনেছি। কেন? আমি সেই ডার্ক কুইন নওরিন। রাশমিক কিছুটা মুচকি হেসে উত্তর দিল, তো আমি কি করতে পারি? তুই কি করবি তাই না? দাঁড়া বলতেছি। নওরিন একটা ছেলের থেকে স্টিক নিয়ে অনবরত মারতে থাকে রাশমিকের গায়ে। ভার্সিটির সবাই করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। হয়তো সবার মায়া হচ্ছে রাশমিকের জন্য, কিন্তু কেউ চাইলেও যে ওকে সাহায্য করতে পারবে না, কারণ কেউ সাহায্য করতে আসলে যে তার অবস্থাও রাশমিকের মতোই হবে। তবে অবাক করার বিষয় হলো, নওরিন মারতে মারতে হাঁপিয়ে গেছে, কিন্তু রাশমিকের ঠোঁটের কোণে এক চিলতে হাসি এখনো ফুটে আছে। নওরিন রাশমিকের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিরে, তোকে আমি মারতেছি আর তুই হাসতেছিস কেন? ব্যথা পাস না নাকি? নওরিনের কথার কোনো জবাব না দিয়ে ওর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল রাশমিক। নওরিনের সাথে থাকা ছেলেগুলো অবাক হয়ে তাকিয়ে আছে রাশমিকের দিকে। একটু পরে নওরিনকে পাশ কাটিয়ে হাসতে হাসতে হেঁটে চলে যায় রাশমিক। নওরিন ওর পাশে থাকা একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, 1 ঘন্টার মধ্যে ওর সব খবর আমার চাই। কি ওর পরিচয়, কোথায় থাকে, কি করে, বাসায় কে কে আছে, সব। আচ্ছা আপু, আমি এক্ষুনি যাচ্ছি। রাশমিক চলে এসেছে ওর বাসায়। ও বাসায় একাই থাকে। বাসা তো অবশ্য ভার্সিটির খুব কাছেই। ওর বাসা থেকে ভার্সিটিতে যেতে মাত্র সময় লাগে 10 মিনিট। বাসায় এসে গা থেকে শার্টটা খুলে দেখে অনেক জায়গায় কেটে গেছে আর রক্তও বেরোচ্ছে। রাশমিক ওর বাসায় থাকা ফার্স্ট এইড বক্সটা বের করে কাটা জায়গা ভালো করে স্যাভলন দিয়ে ওয়াশ করে নেয়। যেখানে মলম লাগানো দরকার সেখানে মলম লাগায়। মলম লাগানো শেষ হলে ও বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আনমনে কিছু ভাবতে আরম্ভ করলো। আর যদি আম্মু বেঁচে থাকতো তাহলে হয়তো অনেক যত্ন সহকারে আমার কাটা জায়গাগুলোতে মলম লাগিয়ে দিত, কিন্তু আজ আমার দোষেই তো আম্মু আমার থেকে অনেক দূরে। এসব কথা ভাবতে ভাবতেই রাশমিকের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। নিজেকে ওর আজকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। নানা ধরনের চিন্তার উদ্ভব হচ্ছে ওর মনে।
জানো আম্মু, তোমার সেই খারাপ ছেলেটা এখন আর খারাপ নেই। এখন সে অনেক ভালো। সে কাউকে বিরক্ত করে না, কারো গায়ে হাত তুলে না। সে এখন ভালোবাসতে পারে। কিন্তু আম্মু জানো, দুনিয়ার মানুষগুলো না অনেক খারাপ। তারা শুধু শুধু অন্যের ক্ষতি করে। এখন তুমি হয়তো বলবে আমিও একসময় এরকমই করতাম, কিন্তু আমি কি কখনো ভালোদের কোনো ক্ষতি করতাম? তুমিই বলো। জানো আম্মু, আজকে না একটা মেয়ে আমাকে অনেক মেরেছে, কিন্তু আমি তাকে কিছুই বলিনি। হয়তো কখনো বলবোও না, কারণ আমি যে ওকে ভালোবাসি। হয়তো কোনো গভীর অন্ধকারে চাপা পড়ে যাবে আমার দীর্ঘশ্বাসগুলি। অন্যদিকে রাকিব নয়নের সামনে গিয়ে বলল, আপু ওই ছেলেটার খবর পাইছি। কি খবর বল? আপু ছেলেটির নাম রাশমিক, ভার্সিটির পাশেই একটা ফ্ল্যাট কিনেছে, সেখানেই থাকে। আগে ঢাকা ভার্সিটিতে পড়তো। আমাদের ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে অনার্স 3য় বর্ষে। ছেলেটা এতিম, আত্মীয় স্বজন নাকি কেউ নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঢাকা ভার্সিটির কেউ নাকি ওকে চেনে না আর কখনো দেখেও নি। নওরিন বসা থেকে দাঁড়িয়ে কিছুটা আশ্চর্যের স্বরে বলে উঠলো, আরে সেটা কিভাবে সম্ভব? ও তো ঢাকা ভার্সিটিতে পড়তো, তাই না? তাহলে ওকে তো সবার চেনার কথা। আর সবাই না চিনুক, ওর ক্লাসমেটরা তো ওকে অন্তত চিনবে। না আপু, কেউ চিনে না। ওকে নাকি কেউ কখনো ভার্সিটিতে দেখেনি। আচ্ছা ঠিক আছে, ওকে কালকে ভার্সিটিতে দেখে নেব। এখন চল, একটা মিশন আছে। আর সবাইকে ফোন দিয়ে আসতে বল। আচ্ছা আপু। পরের দিনও ভার্সিটিতে ঢুকে মাথা নিচু করে হেঁটে চলেছে রাশমিক। হঠাৎ পিছন থেকে কে যেন ওকে ডাক দিল। ও পিছনে তাকিয়ে দেখে একটা ছেলে ওর দিকে দৌড়ে আসছে। আর ওই ছেলেটার পিছনে আছে আরও 10 থেকে 12টা ছেলে। ওই ছেলেটা রাশমিকের পায়ের সামনে এসে হোঁচট খেয়ে পড়ে গেলে রাশমিক ওকে টেনে তোলার আগেই ছেলেটি তাড়াতাড়ি মাটি থেকে উঠে রাশমিকের পিছনে এসে লুকিয়ে পড়ে। পুরো ভার্সিটি তাকিয়ে আছে ওদের দিকে। আবার কেউ কেউ তো বলা বলিও করছে যে আজকে হয়তো ওদেরকে কেউ বাঁচাতে পারবে না। ছেলেটি রাশমিকের পিছনে থেকে কাপা কাপা গলায় উদ্দেশ্য করে বলল, ভাই প্লিজ আমাকে বাঁচান, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। একটু আগে ওই ছেলেটিকে যে ছেলেগুলো তারা করছিল তাদের মধ্য থেকে একজন হাসতে হাসতে বলে উঠলো, ও কি কোনো গ্যাংস্টার নাকি যে তোকে বাঁচাবে? ভাই রে ভাই, এই গল্পটার নামই গ্যাংস্টার, ঠিক আছে? মানে ফার্স্টের দিকে আমি বলছিলাম যে এরকম একটা সাপ্লি কাহিনী হবে, বাট মাঝখানে গিয়ে আবার ঠিক আছে। তো সবাই এটা ইগনোর করেন, মানে শুনেন, বাট অতটা ইয়ে করার দরকার নাই। আচ্ছা আমি বলি, হ্যাঁ, আমরা মাফিয়া কিংয়ের লোক। মানে এখানে নামগুলো যা ইউজ করা হয়েছে এখন এগুলা মানে একটা ছাপড়ি কোয়ালিটির লাগে। আচ্ছা, তারপর আমাদের আটকানোর সাহস কারণ এই শহরে শুধু মাফিয়া কিংয়ের রাত চলে, বুঝছিস? ওদের কথা শুনে রাশমির একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে চলে আসে। রাশমিকে চলে যাওয়া দেখে ছেলেগুলো অট্ট হাসিতে ফেটে পড়ে। ওদের মধ্য থেকে অন্য আরেকটা ছেলে বলে উঠলো, কিরে তোর গ্যাংস্টার তো দেখি চলে যায়, এখন তোকে কে বাঁচাবে? হঠাৎ ছেলেগুলোর মধ্যে একজনের ফোনে একটা কল আসে। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে ছেলেটা তাড়াতাড়ি কলটা রিসিভ করলে অপর প্রান্ত থেকে মাফিয়া কিং নিহানের গলার আওয়াজ ভেসে আসে তার কানে। হ্যালো, জি ভাই বলেন, তোরা কাকে মারতে গেছিস সিলেট ভার্সিটিতে? ভাই ওর নাম এলমি, প্রাণে বাঁচতে চাইলে তাড়াতাড়ি চলে আয় ওখান থেকে। কিন্তু কেন ভাই? যেটা বললাম সেটা কর। আচ্ছা ভাই। নিহানের কথা শুনে ছেলেটা অবাক হয়ে তাকিয়ে আছে এলমির দিকে। একটু পরে ওই ছেলেগুলো চলে যায় ভার্সিটি থেকে। ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে এলমির দিকে। এই ভার্সিটিতে এমন আজ প্রথমবার হলো যে ওরা কাউকে মারতে এসেও না মেরে চলে গেছে। রাশমিক ক্লাসে এসে বসে আছে আনমনা হয়ে, হয়তো কোনো গভীর চিন্তায় নিমজ্জিত আছে। হঠাৎ ওর ধ্যান ভাঙলো একটা মেয়েলি কণ্ঠস্বরের আওয়াজে শুনে। রাশমিক মেয়েটির দিকে তাকিয়ে দেখে মেয়েটি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটি বেশ রাগান্বিত কণ্ঠে বলে উঠলো, ওই মিস্টার, এতক্ষণ ধরে ডাকছি, কথা কি কানে যায় না? আপনাকে দেখে তো কবি মনে হয় না, তাহলে কি এত ভাবেন? রাশমিক স্বাভাবিকভাবে উত্তর দিল, না কিছু না। কে আপনি? কিছু বলবেন? আমার নাম নিতু। আর আপনার নাম কি? রাশমিক। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? না। ওই এভাবে কেউ মুখের উপর না বলে নাকি? আর বন্ধু হলে সমস্যা কি? দেখুন, আমি মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না, আপনি এবার আসতে পারেন। রাশমিকের কথা শুনে নিতু আনমনে বলে উঠলো, আমিও তো চাই যে তুমি মেয়েদের সাথে কথা না বলো, তুমি শুধু আমার সাথে কথা বলবে। অন্যদিকে রাশমিক ক্লাসরুম থেকে বেরিয়ে ভার্সিটির এক কোনায় গিয়ে বসে আছে। আজকে আর ক্লাস করবে না ও। ক্লাস করার কোনো মন মানসিকতাই যে ওর নেই। বসে বসে ও পা বাড়ালো ভাবনার জগতে। কেন হচ্ছে আমার সাথে এমন? আমি তো আর ওই সব কাজের সাথে নিজেকে জড়াতে চাই না, তবে কেন নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও বারবার জড়িয়ে যাই? রাশমিকের ধ্যান ভাঙলো নিতুর গলার আওয়াজ শুনে। সবসময় এত কি ভাবেন মিস্টার? আপনি আবার এসেছেন? আরে এমন করছেন কেন? শুধু বন্ধুই তো হতে চেয়েছি, বউ তো আর হতে চাইনি। প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ বসুন। বন্ধুদের মাঝে আপনি কিসের তুমি করে বলবে, বুঝলে? হাই আচ্ছা চেষ্টা করব, ধন্যবাদ। আচ্ছা তখন ওই ছেলেটাকে না বাঁচিয়ে চলে এলে কেন? ছেলেটাকে কি ওরা মেরে ফেলছে নাকি? আরে না, ওরা চলে গেছে। কিন্তু জানো, এই ভার্সিটিতে আজ এমন প্রথমবার হলো যে ওরা কাউকে মারতে এসেও না মেরে চলে গেছে। নিতুর কথায় রাশমিকের মুখে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠলো। তবে এটা কোনো সাধারণ হাসি নয়। এই হাসিতে লুকোনো আছে হাজারো অব্যক্ত কথা, যা একজন সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝা হয়তো কিছুটা অসাধ্য। নিতু আবার বলে উঠলো, এই ছেলে,
তুমি একটু পর পর এমন ভাবে হাসো কেন? হ্যাঁ, হাসি পেলেও তাই হাসলাম। জানো তুমি না অনেক রহস্যজনক একটা ছেলে। থাক থাক না কিছু রহস্য মানুষের অগোচরে, সব রহস্য সবসময় ভেদ করতে হয় না। কথাটি বলেই সেখান থেকে উঠে চলে আসছে রাশমিক, কিন্তু বাসির থেকে বের হওয়ার আগেই কে যেন ডাক দিল ওকে। ও সেদিকে দৃষ্টি ফেরাতেই দেখে আবির, মাহিম আর তাসরিফ দাঁড়িয়ে আছে। ওদেরকে দেখে কিছু পুরনো স্মৃতি আবারও তাজা হয়ে গেল রাশমিকের কাছে। ওরা তিনজন রাশমিকের কাছে আসলে ওদের মধ্য থেকে আবির বলে উঠলো, ভাই ভাই আমাদেরকে এভাবে পর করে দিতে পারলে? আবিরের কথা শেষ হলে মাহিম বলল, ভাই আমরা কি কখনো তোমার কাছে কিছু চেয়েছি বলো? ওদের কথার মাঝে বাদ সেজে তাসরিফ বলল, আমরা তো সবসময় শুধু তোমার পাশে থাকতে চেয়েছি, তোমার ছায়া হয়ে। ওদের কথা শেষ হলে রাশমিক কিছুটা কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, তোরা এখানে কি করছিস আর জানলি কিভাবে যে এখানে আমি আছি? রাশমিকের প্রশ্নের উত্তরে মাহিম বলল, সেসব কথা পরে হবে, তোমার সাথে অনেক জরুরি কথা আছে, কিন্তু এখানে বলতে পারবো না। চারদিকে অনেক মানুষ, অনেকে হয়তো আমাদের চিনেও ফেলছে। তোমার সাথে কথা বলতে দেখলে আবার তোমাকেও সন্দেহ করবে, তাই চলো অন্য কোথাও গিয়ে কথা বলি। আচ্ছা বাসায় চল, আর একসাথে আসার দরকার নাই, আমি আগে যাচ্ছি, তারপর তোরা আয়। আচ্ছা। অতপর ওরা ভার্সিটি থেকে বেরিয়ে পড়ে রাশমিকের বাসার উদ্দেশ্যে। রাশমিক আগে আগে হাঁটছে, আর ওর থেকে কিছুটা দূরে আবির, মাহিম আর তাসরিফ। কিছুক্ষণ পরে ওরা বাসায় পৌঁছে যায়। বাসার ভিতরে ঢুকে রাশমিক মাহিমকে উদ্দেশ্য করে বলল, এবার বল কি বলবি? ভাই আম্মু আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছিল। কি সব যাতা বলছিস তুই? আমি সত্যি বলছি ভাই, আর মাফিয়া কিং গ্যাং এর কেউ আম্মুকে খুন করছে। এই যে এটা শুনো, তাহলে বুঝতে পারবে। মাহিম ওর ফোন থেকে একটা রেকর্ডিং বের করে ফোনটা রাশমিকের হাতে দিল। রেকর্ডিংটা ছিল, আরে বেটা জোকার কিং গ্যাং রিডারের মা তো খাল্লাস, তবে গেমটা এমন ভাবে সাজানো হয়েছে যে রাশমিক মনে করবে ওর মা ওর জন্য আত্মহত্যা করছে। হা হা হা। রেকর্ডিংটা শুনে রাশমিক মাহিমের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলো, এটা তুই কোথায় পেলি? ভাই মাফিয়া কিং গ্যাংয়ে আমাদের একটা ইনফরমার ছিল, ওই আমাকে এটা দিছে। কিন্তু আমাদের তো কোনো গ্যাংয়ে কোনো ইনফর্মার ছিল না, তাহলে এটা কোথা থেকে আসলো? ভাই তুমি তো জানো আমরা তিনজন তোমাকে কতটা ভালোবাসি, আর সব গ্যাংই তো চাই তোমার ক্ষতি করতে। তাই আমরা তোমার থেকে লুকিয়ে প্রত্যেক গ্যাংয়ে একটা করে ইনফর্মার লিখেছিলাম, যদি এই রেকর্ডিং মিথ্যা হয়। রাশমিকের প্রশ্নের প্রতি উত্তরে আবির বলল, না ভাই, আমাদের ইনফর্মার অনেক বিশ্বস্ত, ও আমাদের ফলস খবর দিবে না। চেয়েছিলাম একটু ভালো হয়ে থাকবো, কিন্তু এই দুনিয়াটা এতটাই খারাপ যে দিল না আর ভালো হতে। তবে আমার আবার এভাবে ফিরে আসাটা যে ওদের জন্য শুভ হবে না, সেটা কি ওরা বুঝে না? আমার মাকে খুন করার জন্য যে ওদেরকে অনেক ভারী মূল্য চোকাতে হবে, সেটা ওদের বোঝা উচিত ছিল। কথাটা বলেই একটা মুচকি হাসি দিল রাশমিক। গাইস 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 তো এইটা ছিল গ্যাংস্টার গল্পের পার্ট 1। তো আপনারা যদি পার্ট 2 চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর পার্ট 1 থেকে পার্ট 2 আরও বেশি সাসপেন্সে ভরা থাকবে, আরও বেশি মানে রোমাঞ্চকর হবে আর কি। তো সবাই পার্ট 2 এর জন্য ওয়েট করুন, আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আল্লাহ হাফিজ গাইস।